আজকে আমরা সয়েল ফর্মিং ফ্যাক্টরস এর দ্বিতীয় অংশ প্যাসিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস আলোচনা করব। আগের ক্লাসে বলেছিলাম সয়েল ফর্মিং ফ্যাক্টরস অ্যাক্টিভ সক্রিয় আর প্যাসিভ নিষ্ক্রিয় হয়। প্যাসিভ বা নিষ্ক্রিয় অন্তর্ভুক্ত করছে রিলিফ বা ভূমিরূপ, জনকশিলা বা প্যারেন্ট মেটেরিয়াল আর সময় বা টাইম। এই তিনটে আজকে ডিটেলসে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে একটু আমরা গ্লিঙ্কা মৃত্তিকা বিজ্ঞানী উৎসর ভিত্তিতে মৃত্তিকাকে দুটো ভাগে ভাগ করেছেন, এক্টোডাইনামোমরফিক এবং এন্ডোডাইনামোমরফিক। এক্টোডাইনামোমরফিক মৃত্তিকা হচ্ছে যেটার উৎপত্তিতে বা উৎসতে প্রধান ভূমিকা হচ্ছে আবহাওয়ার, আর ওর যা বৈশিষ্ট্য আছে মৃত্তিকার ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, আর্দ্রতা, তার পরিলেখ কিরকম নির্ধারিত হয়েছে, সব করাতে কিন্তু এই আবহাওয়ার প্রভাবটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয় আর প্রতিফলিত হয় প্রত্যেক বৈশিষ্ট্যতে। তো এটার উদাহরণ হচ্ছে ল্যাটেরাইট বা পটজোল মৃত্তিকা বা চেস্টনাট মৃত্তিকা। আর অন্যদিকে আছে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা। এইগুলোর হচ্ছে যাদের উৎস প্রধানত আবহাওয়া না, জনক শিলার প্রভাবটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেই মৃত্তিকার উৎপত্তিতে জনক শিলার প্রভাবটা আবহাওয়ার প্রভাব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আবহাওয়ার প্রভাবটা ওরম ভাবে কিন্তু প্রতিফলিত হয় না, জনক শিলার প্রভাবটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সেই মৃত্তিকাগুলো হচ্ছে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা। এই মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো, তার আর্দ্রতা, তার পরিলেখ গঠন প্রক্রিয়া জনকশিলা দিয়ে শুধু নির্ধারণই হচ্ছে না, কিন্তু পরিলেখের বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের দেখাচ্ছেও এটা যে জনকশিলার প্রভাবটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এটার অন্তর্ভুক্ত পড়ছে রেডজিনা মৃত্তিকা আর স্কেলেটাল মৃত্তিকা। এই মৃত্তিকাগুলোর ধরন কয়েকটা হয়তো নাম তোমাদের শোনা আছে, কয়েকটা আমরা ডিটেলসে নেক্সট লেকচারে করব যখন মৃত্তিকার শ্রেণী বিভাগগুলো করব। এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকাতে আমরা যখন আসছি, এখানে দেখছি দেখো এন্ডোডাইনামোমরফিক হচ্ছে কি বললাম, যেখানে প্যারেন্ট মেটেরিয়াল বা জনকশিলার প্রভাবটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটার কি কি উৎস হতে পারে, জনকশিলা কি কি ধরনের হতে পারে? জনকশিলা হতে পারে যে বেডরক আছে, যে আদি শিলাটা আছে, যা যে শিলা স্তরটা নিচে আছে ওই স্থানে, সেইটাই খণ্ডবিচ্ছিন্ন হয়ে আবহবিকারগ্রস্ত হয়ে কিন্তু মৃত্তিকা গঠন করতে পারে, তার মানে ওটা ওখানকারই স্থানীয়। আবার জনকশিলা হতে পারে গ্রানাইট শেল জাতীয়, মানে তার মানে অগ্নেয়গিরি শিলা বা পাললিক শিলা বা রূপান্তরিত বা মেটামরফিক শিলা, বা ওটা লাভা হতে পারে, বা তোমার বালি পলি কাদা কোনো অংশ হতে পারে, বা একটা কোনো খনিজ হতে পারে কোয়ার্টজ, বা বিভিন্ন খনিজের মিশ্রণ হতে পারে। তো জনক শিলাটা কিন্তু কোনো একটা নির্ধারিত হবে সেটা দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। শিলাটা কিন্তু কোনো একটা শিলা হতে পারে, লাভা হতে পারে, সেটা একাধিক খনিজের মিশ্রণও হতে পারে। এইটাকে তিনটে ভাগে ভাগ করা হয় উৎসর ভিত্তিতে। একটা কিউমুলোজ, কিউমুলোজ হচ্ছে ওই অঞ্চলের জনকশিলা যেখানে ভৌমজল স্তরটা খুব উপরের দিকে আছে ভূপৃষ্ঠের, আর তাই জন্য ওখানে উদ্ভিদের ঘনত্ব কিন্তু খুব বেশি। আর উদ্ভিদের ঘনত্ব বেশি হলে উদ্ভিদের লতা পাতা এই যে রেসিডিউ গুলো আছে এইগুলো বেশি হলে কি হবে, জৈব পদার্থের পরিমাণও খুব বেশি হবে, যেরকম পিট জাতীয় মৃত্তিকা জলাভূমিতে এগুলো বেশি লক্ষ্য করা যায়, সেই অঞ্চলের মৃত্তিকাগুলো এই কিউমুলোজ মৃত্তিকা। তার মানে জনকশিলাটা কি, যেখানে খুব উচ্চ জলমগ্ন, প্রায় জলস্তরটা খুব উঁচু, তাই জন্য ঘন উদ্ভিদের ফলে জৈব পদার্থের পরিমাণটা খুব বেশি, ওই ধরনের জনকশিলা বা প্যারেন্ট মেটেরিয়াল থেকে যেই মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিউমুলোজ মৃত্তিকা। আবার দ্বিতীয় হচ্ছে যেই জনকশিলাটা বা বেডরকই, তার মানে বেডরক থেকেই চূর্ণ বিচূর্ণ আবহবিকার হয়ে তোমার জনকশিলাটা, ওটাই জনকশিলা যেটার থেকে মৃত্তিকার উৎপত্তি হচ্ছে, এটাকে বলা হয় রেসিডুয়াম প্যারেন্ট মেটেরিয়াল বা রেসিডুয়াল প্যারেন্ট মেটেরিয়াল, মানে স্থানীয় জনকশিলা, যা ওখানে বেডরক ওইটাই ওখানে আবহবিকার হয়ে প্যারেন্ট মেটেরিয়াল বা জনকশিলা হচ্ছে।
ওটা ওখানকারই স্থানীয় কোথাও থেকে কিন্তু আসেনি। আর তৃতীয় হচ্ছে ট্রান্সপোর্টেড প্যারেন্ট মেটেরিয়াল, যেটা অন্য কোনো জায়গা থেকে এসে ওখানে কিন্তু সঞ্চয় হয়েছে, এবার ওটা জনক শিলা হিসাবে কিন্তু তার ভিত্তিতে মৃত্তিকা গঠন হচ্ছে। যেমন তোমার ওখানে এই ক্ষেত্রে কিন্তু তোমার বেডরক আর জনক শিলার বৈশিষ্ট্য আলাদা হবে, বেডরকই জনক শিলা নয়। ওখানের যে শিলা আছে তার উপরে কি হচ্ছে, বা গ্লেশিয়ার থেকে, বা তোমার আউটওয়াশ থেকে, বা তোমার বায়ুকার্য এওলিয়ান বা লোয়েস থেকে, বা তোমার সমুদ্র থেকে মেরিন, বা তোমার সামুদ্রিক না হলে ল্যাকাস্টিন, ল্যাকাস্টিন মানে তোমার হ্রদ, হ্রদের উৎস থেকে, বা তোমার হচ্ছে ভলক্যানিক, তার মানে তোমার অগ্নিগিরির উৎস, বা অর্গানিক তার মানে তোমার হচ্ছে জৈবিক উৎস, বা অ্যালুভিয়াম পলি, বা কলুভিয়াম, কলুভিয়াম মানে গ্র্যাভিটির জন্য যেইগুলো আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এই বিভিন্ন মাধ্যমে কিন্তু স্থানান্তরিত হয়ে যদি এক জায়গার থেকে অন্য জায়গায় এসে সঞ্চিত হয়ে যায় বেডরকের উপরে, তারপরে সেইটার ভিত্তিতে যখন মৃত্তিকা গঠন হয়, সেইগুলো হচ্ছে, সেই যে জনক শিলাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেড প্যারেন্ট মেটেরিয়াল। কেন কি অন্য জায়গার থেকে ইরোশন হয়ে ওরা কি বিভিন্ন মাধ্যমে ক্ষয়গ্রস্ত হয়ে এসে ওখানে সঞ্চয় হচ্ছে বেডরকের উপরে, আর সেই যে সঞ্চয় হচ্ছে সেইটা জনক শিলা হচ্ছে, বেডরকটা জনক শিলা নয়। আবার একটা জিনিস এখানে দেখো, তোমার যদি সেম জনক শিলা হয় কিন্তু আবহাওয়া আলাদা হয়, তাহলে কিন্তু আলাদা আমাদের কি হতে হবে, মৃত্তিকা কিন্তু গঠন হয়ে যেতে পারে। কেন মৃত্তিকা আলাদা হয়ে যেতে পারে, কেন কি এখানে আবহাওয়ার প্রভাবটা বেশি। আবার যদি আলাদা জনক শিলা হয় আর আবহাওয়া সেম হয়, তাহলেও আমার কিন্তু একই মৃত্তিকা হতে পারে। তো কি দুটো জিনিস বললাম, একটা হলো যে আমার একই জনক শিলা কিন্তু বিভিন্ন আবহাওয়া, তাহলে বিভিন্ন মৃত্তিকা, তার মানে একই জনক শিলাতে যদি বিভিন্ন মৃত্তিকা পাই তাহলে আবহাওয়ার প্রভাবের জন্য হচ্ছে। আর যদি আলাদা আলাদা জনক শিলাতে আমি একই আবহাওয়াতে একই মৃত্তিকা পাই, তাহলেও কি হচ্ছে, আমার কার প্রভাবটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু মৃত্তিকাটা একই ধরনের পাচ্ছি আবার আবহাওয়ার প্রভাবটা বেশি। তার মানে জনক শিলা যদি এক থাকে তাহলে কিন্তু আমার এক ধরনের শিলা থাকবে, কিন্তু সেটা সবসময় কিন্তু সম্ভব নয়, যদি আবহাওয়ার প্রভাবটা বেড়ে যায় তাহলে কিন্তু আলাদা আলাদা মৃত্তিকাও গঠন হতে পারে। এবার জনক শিলা মৃত্তিকার বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে, মৃত্তিকার রং, গ্রথন, টেক্সচার, গঠন, স্ট্রাকচার, কি কি খনিজ ওটার মধ্যে আছে, কেন কি যা খনিজ জনক শিলা আছে সেটাই তো তোমার মৃত্তিকার পরিলেখে প্রদর্শিত হবে, কত কাদার পরিমাণ আছে আর কি ধরনের কাদা আছে, কিরকম জল নিকাশ আছে, কিরকম সছিদ্রতা প্রবেশ্যতা আছে মৃত্তিকার মধ্যে, কিরকম বাতানবয় আছে, কত আবহবিকারগ্রস্ত হচ্ছে, কেন কি যত কঠিন শিলা হবে তত বেশি আবহবিকারগ্রস্ত কম হবে, কি ধরনের উদ্ভিদ, কেন কি যেরম তোমার বাতানবয় হবে বা জল নিকাশ হবে বা খনিজে গঠন হবে তার উপরেই তো আবার ভেজিটেশন বা উদ্ভিদ নির্ভর করবে, কেন কি পুষ্টিমৌলগুলো তো সেটা দিয়ে প্রভাবিত হচ্ছে। তো জনক শিলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৃত্তিকার বৈশিষ্ট্যর ক্ষেত্রে। একটা উদাহরণ দিই, একটা দুটো, যদি আমাদের সিলিকেট জনক শিলা হয় তাহলে কিন্তু উদ্ভিদের জন্য পুষ্টিমৌল খুব ভালো থাকে, তখন এন্ট্রফিক মৃত্তিকা সৃষ্টি হয়। কিন্তু যখন সিলিকা থাকে মৃত্তিকাতে বেশি, সরি জনক শিলাতে বেশি, সিলিকেট থাকলে এন্ট্রফিক আর সিলিকা থাকলে অলিগোট্রফিক মৃত্তিকা হবে। আবার যদি চুনা পাথরের প্রাধান্য থাকে তাহলে কি হবে, চুনটা হয় কি একটা কি ক্ষার জাতীয় দ্রব্য, চুনা পাথরের ফর্মুলাটা কি CaCO3, এবার চুনা পাথর বেশি হলে, লাইমস্টোন বেশি হলে ক্ষারীয়তা বেশি থাকবে, তাহলে তোমার অম্লম্বতা বা অ্যাসিডিটিটা কমে যাবে। এই অম্লম্ব অ্যাসিডিটি কমে গেলে তখন কি হবে, তোমার এই ধরনের অঞ্চলে যে গাছগুলো আছে সেইগুলোতেও কি ক্যালসিয়ামের পরিমাণ যদি বেশি হয়
তাহলে গাছগুলোও পাতাগুলো যখন পড়ে পচন প্রক্রিয়া হবে, আবার মৃত্তিকাতে কি হবে তোমার, মৃত্তিকাতে যে হবে সেটা হবে বেস বা ক্ষার জাতীয় দ্রব্য প্রাধান্য বেশি থাকবে, অম্লম্বতা বা অ্যাসিডিটি কম থাকবে। অম্লম্বতা বা অ্যাসিডিটি কম থাকলে কি হবে, পচন প্রক্রিয়া কিন্তু অত তীব্র হারে হবে না, যে তোমার জৈব পদার্থ ভালোভাবে গঠন হবে। তাই জন্য মৃত্তিকা গঠন প্রক্রিয়াটা কিন্তু একটু ধীরে গতিতে হবে। তাই জন্য চুনাপাথর যুক্ত জনকশিল অঞ্চলে কিন্তু মৃত্তিকা গঠন প্রক্রিয়া অত ভালোভাবে ত্বরান্বিত হয় না। এখানে আমরা একটা দুটো চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, যেটা আগের স্লাইডে করলাম, যে জনকশিলার বিভিন্ন উৎসগুলো কি কি হয়। দেখো, জনকশিলা কিন্তু তোমার অর্গানিক উৎস হতে পারে, জৈব উৎস, হ্যাঁ, বা তোমার জনকশিলা রেসিডুয়াল, তার মানে যেইখানে আছে ওইখানে স্থানীয়, বা ট্রান্সপোর্টেড। এবার ট্রান্সপোর্টেড মানে পরিবহনটা জল দিয়ে হতে পারে, বায়ু এওলিয়ান হতে পারে, এওলিয়ান হতে পারে, তোমার জল দিয়ে হলে তোমার লেক ল্যাকাস্ট্রিন হতে পারে, নদী দিয়ে এলে পলি হতে পারে, সমুদ্র মেরিন হতে পারে, বা গ্র্যাভিটির প্রভাবে যদি স্থানান্তরিত হয় কলুভিয়াল বললাম, গ্লেশিয়ারের দিয়ে আউটওয়াশ হতে পারে। একই জিনিস এই আঁকাতেও দেখাচ্ছে যে অর্গানিক এই পিটি বা পিটল্যান্ড বা ওয়েটল্যান্ড বা জলাভূমি, যেটা তোমার জলাভূমিতে পিটি মৃত্তিকা হলে এটা হচ্ছে জৈব উৎস, যেখানে তোমার এক ধরনের মৃত্তিকা, আবার অন্যদিকে হচ্ছে তোমার যেটা রেসিডুয়াল মৃত্তিকা, আর তৃতীয় হচ্ছে তোমার এই ট্রান্সপোর্টেড মৃত্তিকাগুলো আছে বিভিন্ন ধরনের। চিত্রের মাধ্যমেও এভাবে দেখানো যাওয়া সম্ভব। দ্বিতীয় আমাদের প্যাসিভ বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হচ্ছে ভূমিরূপ, রিলিফ। ভূমিরূপ রিলিফের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন মানে মাইক্রো, আর ম্যাক্রো মানে খাড়া ঢাল না সমভূমি অঞ্চল, মানে বিস্তারিত অংশগুলো কিরকম আকৃতি আছে বা বৈশিষ্ট্য আছে, দুটোই কিন্তু মৃত্তিকা গঠনকে প্রভাবিত করে। এগুলো আলোচনা করব। প্রথমে আলোচনা করছি যে কি কি প্রভাব ফেলে। প্রথমত তোমার মৃত্তিকার যে ভূমিরূপ গঠন হচ্ছে, সেটা ভূমিরূপ কি করে প্রভাবিত করছে, যে ভূমিরূপের উপর নির্ভর করবে যে কত মৃত্তিকাতে আর্দ্রতা আছে, কিরকম জল নিকাশ আছে। কেন কি, যদি মৃত্তিকার ঢালটা খাড়া হয় তাহলে রান অফ বা পৃষ্ঠ প্রবাহ বেশি হবে, তার মানে এক্সটার্নাল ড্রেনেজ মানে বাইরে চলে যাচ্ছে, আউটলেট, তাহলে পৃষ্ঠ প্রবাহ বা এক্সটার্নাল ড্রেনেজ বেশি হবে। আবার যদি কিন্তু অত খাড়া ঢাল না হয়, তাহলে কি পার্কোলেশন বা মৃত্তিকার মধ্যে আর্দ্রতার পরিমাণটা বৃদ্ধি পাবে, তার মানে ইন্টারনাল ড্রেনেজটা বেশি হবে। মৃত্তিকার ভিতরে জল যদি যায় তাহলেই তো পরিলেখ গঠন বা মৃত্তিকা গঠনটা বেশি সক্রিয় হবে। যেখানে এক্সটার্নাল ড্রেনেজ বেশি বা পৃষ্ঠ প্রবাহটা বেশি, সেখানে তো মৃত্তিকা গঠনটা ওভাবে ত্বরান্বিত হতে পারবে না। আবার তোমার মৃত্তিকা গঠনের উপরে ভূমিরূপের আরেকটা প্রভাব হচ্ছে যে ভূমিরূপ কিন্তু আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ভূমিরূপের উপর নির্ভর করবে যে তোমার আবহাওয়া কিরকম আছে। কেন কি, তোমার যদি তোমার পাহাড়িয়া এলাকা হয় তাহলে তোমার আবহাওয়া অন্য ধরনের হবে, ক্ষয়টাও সেখানে বেশি হবে, কেন কি খাড়া ঢাল হলে ক্ষয় বেশি হবে। এবার সেই জন্য তোমার কিন্তু মৃত্তিকা কিন্তু খুব গভীর কখনো হওয়া সম্ভব নয়। আবার তোমার ভৌমজল স্তরটাও কিন্তু ভূমিরূপের উপর নির্ভর করে, কেন কি যদি মৃত্তিকার আর্দ্রতা ভূমিরূপ নিয়ন্ত্রণ করে, তাহলে ভৌমজল স্তরটাও কিন্তু ভূমিরূপই নিয়ন্ত্রণ করবে, আর তার উপর নির্ভর করবে উদ্ভিদ জগৎ, আর উদ্ভিদ জগতের উপর নির্ভর করবে জৈব পদার্থের পরিমাণ। তাই জন্য মৃত্তিকার ভূমিরূপ প্রধানত মৃত্তিকার আর্দ্রতা, কত ইন্টারনাল ড্রেনেজ হচ্ছে, কত এক্সটার্নাল ড্রেনেজ হচ্ছে সেইটা, আর আবহাওয়ার বিভিন্ন নিয়ন্ত্রক যে কিরকম তাপমাত্রা আছে, কত তোমার বাষ্পীভবন হচ্ছে, সেইগুলোকে শীতলটা আছে প্রভাবিত করছে, ইরোশন বা ক্ষয়কে প্রভাবিত করছে। এইগুলোকে নিয়ন্ত্রণ করার ফলে ও ফাইনালি কিন্তু মৃত্তিকাকে নিয়ন্ত্রণ করছে কিরকম ওর বৈশিষ্ট্য গড়ে উঠছে। একটা উদাহরণ নিয়ে করি। মৃত্তিকার যদি ঢালের কথা বলি, খুব ঢালটা কিরকম আছে, কিরম দৈর্ঘ্য, কিরম আকৃতি, কিরকম
স্টিফনেস বা খরা ব্যাপারটা আছে। যদি সমভূমি বা অল্প টালু জমি হয় তাহলে মৃত্তিকার পরিলেখকে পৃথকীকরণ, তার মানে হরাইজন ফরমেশন, প্রোফাইল ডিফারেন্সিয়েশন, মানে হরাইজন গুলো খুব সুস্পষ্টভাবে গঠিত হয়েছে, সেটা খুব ভালো হবে। কেন কি বৃষ্টিপাত হলে ইন্টারনাল ড্রেনেজটা বেশি হবে, কেন কি অল্প টালু বা সমভূমি, তাই জলটা কি হবে ভিতরের দিকে পার্কোলেশন হবে, তো ইন্টারনাল ড্রেনেজ ভিতরের দিকে যাবে। তাই জন্য কি হবে তোমার ইলুভিয়েশন আগের ক্লাসে করেছিলাম, কি হবে তাই জন্য তোমার এ স্তর বি স্তর বিভিন্ন পরিলেখটা খুব ভালোভাবে হবে আর খুব গভীর মৃত্তিকা হবে। কিন্তু যদি ওইদিকে খাড়া ঢাল হয় তাহলে কি হবে, রান অফ বা পৃষ্ঠপ্রবাহের জন্য তোমার জলটা কিন্তু গড়িয়ে যাবে, এক্সটার্নাল ড্রেনেজ, তাই জন্য পার্কোলেশনটা খুব একটা হবে না, মৃত্তিকার মধ্যে জলটা কিন্তু প্রবেশটা কম হচ্ছে। জলই যদি মৃত্তিকার মধ্যে না যায় তাহলে কি হবে, তোমার কি জিনিসটা সমস্যা কি হবে, যে তোমার পরিলেখ গঠন কিন্তু খুব বেশি হবে না। কেন কি যা ওখানে ওয়েদারিং বা আবহবিকার হচ্ছে সেটা কিন্তু ইরোশনের মাধ্যমে ওখান থেকে প্রভাবিত জলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে চলে যাচ্ছে, তাই খুব গভীর মৃত্তিকা সম্ভব নয়। এখানে এক্সটার্নাল ড্রেনেজটা যেহেতু বেশি আছে। এবার যদি ঢালের আমরা উদাহরণ দিয়ে, যে একটা পাহাড়ের চূড়াতে সেইখানে কি হবে, একদম ভৌমজল জলের স্তরটা খুব গভীর হবে, মৃত্তিকাতে কাদাও থাকবে না, পিএইচ বা মৃত্তিকাতে কত ক্ষারীয়তা আছে বা অম্লম্বতা আছে, যত বেশি পিএইচ এর মান তত ক্ষারীয়তা বেশি, যত কম পিএইচ এর মান তত অম্লম্বতা বেশি। তার মানে পিএইচ এর মানটাও কম হবে, জৈব পদার্থ কম হবে, হালকা রং, হালকা খনিজ। কেন এইসব বৈশিষ্ট্য আছে মৃত্তিকার চূড়াতে, কেন কি জল নিকাশটা খুব ভালো, কেন কি মৃত্তিকা তো একদম চূড়াতে ঢালটা খুব বেশি, তো তোমার তো এক্সটার্নাল ড্রেনেজটা বা পৃষ্ঠ প্রবাহটাই বেশি হচ্ছে, তো জল মৃত্তিকার ভিতরে অভ্যন্তরীণে মৃত্তিকার কণার ফাঁকগুলোতে গিয়ে আর্দ্রতা বৃদ্ধি করতে পারছে না, তাই ভৌমজল স্তরটাও নিচে। এবার জলের পরিমাণ কম থাকলে কাদার পরিমাণও কমা, জল কম থাকলে তোমার কিন্তু অম্লম্বতাও আসছে না, কেন কি উদ্ভিদও কম হচ্ছে, তো জৈব পদার্থ কম, জৈব পদার্থ কম হলে হিউমিক অ্যাসিডও কম সৃষ্টি হবে, আর যেহেতু জৈব পদার্থ নয় ওই গাঢ় রংটা কিন্তু জৈব পদার্থ থেকে আসে, তো রংটাও হালকা। এবার যদি উপত্যকায় যায় তাহলে কিন্তু ভৌমজল স্তরটা খুব কিন্তু পৃষ্ঠের কাছে, তাই জন্য জলটা বেশি, কিন্তু এখানেও তোমার কিন্তু ড্রেনেজ বা জল নিকাশটা ভালো নয়, আর মাটিটা কি হবে একটু কাদা কাদা মাটি হবে, কেন কি জলের পরিমাণ খুব বেশি, আর ক্ষারীয়টা খুব বেশি হবে, তাই পিএইচটা বেশি হবে, রংটা খুব গাঢ় হবে, আর বিভিন্ন ক্ষার জাতীয় দ্রব্যর পরিমাণগুলো বেশি হবে। তো না এইটা উদ্ভিদের জন্য খুব ভালো, আর মৃত্তিকা গঠনের জন্য না, উপত্যকাটা মৃত্তিকা গঠনের জন্য খুব আদর্শ। কিন্তু ঢাল যেখানে অল্প টালু আছে সেইখানে কিন্তু বিভিন্ন জল নিকাশ ব্যবস্থা জায়গাতে বিভিন্ন হাইড্রোলজিক্যাল সিকোয়েন্স অফ রক সৃষ্টি হয়, তার মানে ঢালটা তো আস্তে আস্তে চূড়ার থেকে উপত্যকা অব্দি পরিণত হচ্ছে, তো আস্তে আস্তে যে ঢাল পরিণত হচ্ছে আস্তে আস্তে জল নিকাশ ব্যবস্থা কিন্তু আলাদা আলাদা হচ্ছে, আস্তে আস্তে জল নিকাশ ব্যবস্থা আলাদা আলাদা হচ্ছে, তো ওই হাইড্রোলজিক্যাল যে আস্তে আস্তে কিন্তু ক্রমে জল নিকাশ ব্যবস্থা পরিণত হচ্ছে, আস্তে আস্তে যে ঢালটা ক্রমে চেঞ্জ হচ্ছে, জল নিকাশ ব্যবস্থা আস্তে আস্তে ক্রমে চেঞ্জ হলে তোমার আর্দ্রতা মৃত্তিকার কি পরিস্থিতি আছে সেটা কিন্তু একটা ক্রমে কিন্তু পরিণত হচ্ছে, তাই মৃত্তিকাও যা তৈরি হচ্ছে সেটাও একটা সিকোয়েন্সে বা ক্রমে পরিণত হচ্ছে, যেই ক্রমে আর্দ্রতা পরিণত হচ্ছে। তো শুরুতে যদি খুব ভালো নিকাশ থাকে, তাহলে যদি লোহা জাতীয় জনকশিলা থাকে তাহলে ফেরিক অক্সাইড লালচে রং থাকবে, তারপরে যখন জল নিকাশ নিচের দিকে যাবে তখন কি হবে, জল নিকাশটা ভালো হবে না, কেন কি সেখানে জলাভূমি মতন বা ভৌমজল স্তরটা উপরের দিকে হবে, তখন তোমার জারণের জায়গায় বিজারণ হবে, বিজারণ হলে তোমার সেটা ফেরাস অক্সাইড হয়ে গিয়ে
তাহলে তোমার কি একটা গ্লেড মৃত্তিকা প্রোফাইল দেবে। এই গ্লেড মৃত্তিকাটা আমরা ডিটেলসে আবার নেক্সট ক্লাসে আলোচনা করব এটা কি মানেটা হয়। কিন্তু যেটা বলতে চাইছি যে মৃত্তিকাটা কিন্তু খুব খাড়া ঢালে খুব গভীর হতে পারে না। খাড়া ঢালে গভীর মৃত্তিকা হতে পারে না। গভীর মৃত্তিকা হবে খুব অল্প টালু বা সমভূমিতে। আর দ্বিতীয়ত যে যেই আমার ঢালটা ক্রমে পরিবর্তন হচ্ছে, ড্রেনেজটা ক্রমে পরিবর্তন হচ্ছে, জল নিকাশ পরিবর্তন ক্রমে হলে মৃত্তিকার জলের পরিস্থিতি কিন্তু বা হাইড্রোলজিটা ক্রমে পরিণত হচ্ছে, সিকোয়েন্স মানে ক্রম, আর সেই ক্রমেই কিন্তু মৃত্তিকাটাও পরিণত হচ্ছে। এই মৃত্তিকা যে সিকোয়েন্সে তোমার ঢাল বরাবর পরিণত হচ্ছে একটা ক্রমে, এইটা একটা নির্দিষ্ট নাম আছে সয়েল ক্যাটিনা, যেটা আমরা নেক্সট স্লাইডে করব। কিন্তু তার আগে একটা ছোট বিষয় আলোচনা করে নিই যে স্লোপ ওরিয়েন্টেশন কি বলছি। দক্ষিণ ঢাল বরাবর কিন্তু সূর্যরশ্মি বেশি পড়ে, তাই তোমার ওটা বেশি উষ্ণ হয়, তো বেশি উদ্ভিদ হয়, আর তাই জন্যে তোমার অণুজীবগুলোও বেশি সক্রিয় হয়, তো ওখানে জৈব পদার্থ বেশি হয়, তো মৃত্তিকা গঠন কিন্তু বেশি সক্রিয় বা ত্বরান্বিত হয় উত্তর ঢালের তুলনায়। তো মৃত্তিকার ঢালটার খাড়া ভাব, মৃত্তিকার ঢালের অবস্থান, মৃত্তিকার ঢালের ওরিয়েন্টেশন বা কোন দিক অভিমুখ আছে, দক্ষিণ ঢাল না উত্তর ঢাল, সেটার উপরেও কিন্তু তোমার মৃত্তিকাটা নির্ভর করবে যে ভূমিরূপটা ঢালটা তোমার খাড়া না উপরের দিকে না উপত্যকার দিকে নাকি মৃত্তিকার ঢালের কোন অভিমুখ, এইগুলো কিন্তু নির্ধারণ করছে। মানে ভূমিরূপের ঢালটার কথা হচ্ছে এখানে, যে ভূমিরূপের ঢালটা কত খারাপ, ভূমিরূপের ঢালটা উপরে না উপত্যকায়, ভূমিরূপে ওরিয়েন্টেশন বা অভিমুখটা কিরকম সেইটা আবার মৃত্তিকার মধ্যে প্রতিফলিত হচ্ছে। সয়েল ক্যাটিনা শব্দটি প্রথম বিজ্ঞানী জফরি মিলনে ব্যবহার করেছিলেন এই মৃত্তিকা আর ভূমিরূপের যে সম্পর্ক আছে সেটা ব্যাখ্যা করার জন্য। প্রথমে ইউগান্ডাতে ডব্লিউ.এস. মার্টিন এটা বুকালসা রিসার্চ বা গবেষণা স্টেশনে যে মৃত্তিকার একটা ক্রম দেখা যাচ্ছিল ঢাল বরাবর, সেইটা ব্যাখ্যা করার জন্য ব্যবহার করলেন। কি এই সয়েল ক্যাটিনাটা আগের স্লাইডে যেটা বোঝালাম যে একটা ঢাল বরাবর যে আলাদা আলাদা সিরিজ বা ক্রমের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে পরপর, একটা ঢাল বরাবর পরপর যে মৃত্তিকার ক্রম সৃষ্টি হচ্ছে, আলাদা আলাদা মৃত্তিকার ক্রম, একই আবহাওয়া একই তোমার জনকশিলা, কিন্তু ঢালটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তোমার কি হচ্ছে, তোমার ঢাল আলাদা হলে কি হচ্ছে, তোমার ড্রেনেজটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ড্রেনেজ আলাদা হওয়ার এই যে ড্রেনেজের একটা স্কেল তৈরি হয়ে যাচ্ছে, যে একই আবহাওয়া একই জনকশিলা, একই আবহাওয়া আর একই জনকশিলা, কিন্তু কি হচ্ছে যে ড্রেনেজের স্কেলটা আলাদা। এইখানে হচ্ছে খুব ভালো জল নিকাশ, ওয়েল ড্রেন, যত আমি ঢালটা তীব্রতাটা কমছে আমার জনকশিলার, আস্তে আস্তে কিন্তু জল নিকাশটা কিন্তু ভালো থাকছে না, কেন কি ভৌমজল স্তরটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু এই যে ড্রেনেজ স্কেলটা পরিণত হচ্ছে, এই বরাবর কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, যদিও আমার জনকশিলাও সেম আবহাওয়াও সেম, এখানে একদম সমরূপ, কোনো পার্থক্য নয়। এখানে জনকশিলা একটু তোমার যেহেতু জল নিকাশটা একটু তোমার মাঝারি ধরনের, তাই জন্য একটু পরিলেখ গঠন হচ্ছে, আবার এখানে আরেকটু বেশি পরিলেখ গঠন হচ্ছে, আর এইটা আবার পরিলেখ গঠন খুব ভালো হচ্ছে না, কেন কি একটু পিটি মৃত্তিকার দিকে চলে যাচ্ছে। এইটাকে বলা হয় সয়েল ক্যাটিনা, যে ঢাল বরাবর যে ক্রমে
পরপর একটা মৃত্তিকার ক্রম বা সিকোয়েন্স বা সিরিজ তৈরি হয়, আলাদা আলাদা মৃত্তিকা ক্রমে পাশাপাশি আলাদা আলাদা ঢালের সৃষ্টি হচ্ছে, কেন কি আলাদা আলাদা ড্রেনেজ ব্যবস্থা বা জল নিকাশ ব্যবস্থা আছে, তাই জন্যে এই সয়েল ক্যাটিনাটা সৃষ্টি হচ্ছে। আর এইটা আরেকটা জিনিস, এটা ওপেন সিস্টেম কেন কি এটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, একটা স্থিতিশীল নয়, এটা ক্রমশ কিন্তু উপরের ঢাল থেকে ক্ষয় হয়ে নতুন দ্রব্যগুলো আসছে, আর পৃষ্ঠপ্রবাহ দিয়ে এখান থেকে আবার অন্য জায়গায় আবার চলে যাচ্ছে, আবার এখানে যেগুলো তোমার পৃষ্ঠপ্রবাহ দিয়ে আসছে এখানে আবার কিন্তু ক্ষয় হয়ে পৃষ্ঠপ্রবাহ দিয়ে আসছে, এখানে আবার কিন্তু সেইগুলো আবার হয়তো তোমার জলের সাথে পৃষ্ঠপ্রবাহ হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা ইনপুটও হচ্ছে আউটপুটও হচ্ছে প্রত্যেক ঢাল বরাবর, তাই জন্য এটাকে ওপেন সিস্টেম বলা হয়, এটা স্থিতিশীল নয়। এ দেখো এটা আরেকটা উদাহরণ, হাইড্রোলজিক্যাল সিকোয়েন্স অফ রক্স আন্ডার দ্য মেজর ইনফ্লুয়েন্স অফ রিলিফ, মানে ভূমিরূপের প্রভাবে ঢাল বরাবর আলাদা আলাদা কি হচ্ছে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে তোমার আলাদা আলাদা হাইড্রোলজি বা জল নিকাশ ব্যবস্থা গড়ে ওঠার জন্য। খুব ভালো জল নিকাশ, মাঝারি জল নিকাশ, একটু বাজে, খুব বাজে, আর তার ফলে তোমার মৃত্তিকার ধরনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি জারণ, জলটা খুব বেশি ড্রেনেজ, জল নিকাশ ভালো তো অক্সিডাইজেশন বা জারণ খুব বেশি, এক রং হবে, এখানে হয়তো বিভিন্ন রং, এখানে আরো রঙের বৈচিত্র্য আর ধরনের বৈচিত্র্য, আর এখানে একদম পিটি মৃত্তিকা, মানে জলাভূমির মতন একটা একটা পলি পিটি জলাভূমির মতন, এগুলো হচ্ছে কিন্তু জায়গার নামগুলো। এটা জিম্বাবুয়েতে মানাপুল ন্যাশনাল পার্কের একটা সয়েল ক্যাটিনা দেখানো হয়েছে। এইটা জিম্বাবুয়েতে যেই মনাপুল ন্যাশনাল পার্ক আছে সেটার বিভিন্ন জায়গাগুলোর নাম, নেয়াক্সিকানাতে যেটা চূড়াতে আছে সেই জায়গাটা নেয়াক্সিকানা, সেই জায়গাতে কিরকম, তারপরে নেক্সট অঞ্চল হচ্ছে ওখানে যে অঞ্চল সেই জায়গাটার নাম হচ্ছে লিওন ডিয়েন, তারপরে জায়গাটা হচ্ছে জেব্রা ভিয়ালি, আর তৃতীয় হচ্ছে ফ্লাড প্লেন বা তোমার হচ্ছে যেটা প্লাবন ভূমি। এইটা কিন্তু একটা উদাহরণ জিম্বাবুয়ে, এরকমই আমরা ভারতেরও একটা উদাহরণ নেক্সট স্লাইডে দেখবো। একটা ঢালের চূড়া থাকে, তারপরে মাঝখানে স্লোপ থাকে, আর তারপরে একদম একদম পাদদেশটা থাকে ঢালের বা টো স্লোপটা থাকে একদম নিচের অংশটা, যেটা চূড়াটা আছে হিল টপটা আছে সেখানে জৈব পদার্থ বেশি, তোমার মৃত্তিকাও গভীর হচ্ছে, কিন্তু যেখানে খাড়া ঢাল আছে, যেখানে একদম তোমার হচ্ছে কি, যেখানে তোমার একদম চূড়াটা, এটা হচ্ছে শৈলশিলাটা, একদম চূড়াটা না, চূড়ার থেকে একটু নিচে শৈলশিল অংশ যেখানে মাঝারি জল নিকাশ আমরা বলছিলাম, আর একদম যেখানে তোমার চূড়াটা যেখানে একদম ফ্রি ড্রেনেজ আছে জল নিকাশ আছে ওখানে ওরকম মৃত্তিকা গঠন হচ্ছে না, আর একদম বটমে টো স্লোপে একদম উপত্যকাতে কি হচ্ছে আর্দ্রতা খুব বেশি, জলাভূমি মতন অবস্থা, জল নিকাশ ভালো নয়, কাদান বয়, জৈব পদার্থ খুব বেশি, পিটি ধরনের মৃত্তিকা। এবার একটা উদাহরণ নিই, একটা যদি চক জাতীয় মানে চুনা যেখানে চুন যেখানে বেশি আছে সেই জাতীয় অঞ্চল হলে কি হবে, তোমার যেখানে হবে খুব খাড়া ঢাল সেখানে চুনের প্রভাবটা বা জনকশিলা যেহেতু আছে সেটা বেশি হবে আর রেডজিনা মৃত্তিকা থাকবে। একদম উপত্যকাতে কি হবে, তোমার পিট জাতীয় বা যদি নদী থাকে পলি হবে, আর যদি তোমার যেই জায়গাটা তোমার একদম সমতল আছে সেইখানে পরিলেখ গঠন একটু হবে, আর ব্রাউন আর্থ মৃত্তিকা আর গভীর মৃত্তিকা সৃষ্টি হবে, যেখানে ঢালটা খাড়া নয় আর জল নিকাশটাও মাঝারি। তো এই যে মাঝারি জায়গাটা, এইটা মাঝারি জায়গা, এইটা মাঝারি জায়গা, এটা চূড়া, এটা চূড়া বা খাড়া ঢাল, আর এটা হচ্ছে উপত্যকা। এটা সবসময় যে চূড়াই থাকবে না, যেখানে সব থেকে খাড়া ঢাল এটা সেই জায়গার কথা। আবার যদি আমি ক্রান্তীয় অঞ্চলে আসি ভারত মতন, তাহলে যেটা উপরে শৈলশিরা অংশটা সেখানে লাল দোআঁশ মৃত্তিকা, আর উপত্যকাতে কালো যেখানে তোমার জৈব পদার্থ বেশি এরকম কৃষ্ণ বা কালো মৃত্তিকা বেশি। হ্যাঁ,
আর তোমার মাঝারি অংশতে বিভিন্ন ধরনের মৃত্তিকা পরিলক্ষিত হয়। ভারতে একটা উদাহরণ যেরকম বললাম যে পরপর কিন্তু একটা ঢাল বরাবর একটা শৈলশিলা উপত্যকা থেকে অন্য শৈলশিলা অবধি ছত্তিশগড় আর মধ্যপ্রদেশে এরকম কিন্তু একটা সয়েল ক্যাটিনা, তার মানে ঢাল বরাবর পর্যায়ক্রমে আলাদা আলাদা মৃত্তিকা আর তার আলাদা আলাদা রংগুলো কিন্তু প্রতিফলিত হচ্ছে পরপর ড্রেনেজের বা জল নিকাশের বা হাইড্রোলজিক্যাল সিকোয়েন্স, এই শব্দটা ব্যবহার করলে ভালো হয়, হাইড্রোলজিক্যাল সিকোয়েন্সের পরিবর্তনের জন্য বা পরিস্থিতির জন্য। তো সব থেকে উপরের দিকে আছে রেড আর্থ, যেটাকে স্থানীয় ভাষায় ভাটা বলা হয়। তারপরে একটু ঝালটা যেখানে পরিবর্তন হচ্ছে সেখানে আছে ইয়েলো আর্থ মৃত্তিকা, যেটা ওখানকার স্থানীয় ভাষায় ছত্তিশগড় মধ্যপ্রদেশে মাতাসি বলা হয়। তারপরে হচ্ছে ব্রাউন আর্থ, তার মানে যেটাকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হচ্ছে দোরসা। আর একদম উপত্যকাতে আছে কৃষ্ণ মৃত্তিকা, যেটা ওখানে স্থানীয় ভাষায় বলা হয় কানহার। তো এইটা একটা সয়েল ক্যাটিনা, যে ভাটা, মাতাসি, দোরসা, কানহার পরপর এই একই ঢাল জনকশিলা থাকলেও যেহেতু ড্রেনেজ বা জল নিকাশ হাইড্রোলজিক্যাল সিকোয়েন্স আলাদা, তাই আলাদা আলাদা কিন্তু মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। এইটাকে বলা হয় সয়েল ক্যাটিনা। এবার লাস্ট, সময়ের প্রভাব। সময়, মোহর আবহবিকারগ্রস্ত কত হয়েছে জনকশিলাটা, সেইটার ভিত্তিতে কিন্তু 5টা ভাগে ভাগ করেছেন, 5টা স্টেজে পর্যায়ক্রম করেছেন। একটা প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিক পর্যায়, ইনিশিয়াল, যেখানে আবহবিকারগ্রস্ত হয়নি জনকশিলা, আনওয়েদার্ড, কোনো আবহবিকার ঘটেনি। তারপর হচ্ছে জুবিনাইল স্টেজ, জুবিনাইল স্টেজে হচ্ছে কি আবহবিকারটা প্রারম্ভ হয়েছে। তৃতীয় হচ্ছে ভিরাইল স্টেজ, ভিরাইল স্টেজ হচ্ছে যৌবনের দিকে যাচ্ছে, যৌবন থেকে তোমার অ্যাডাল্টহুডের দিকে ভিরাইল স্টেজ। এই ভিরাইল স্টেজে কি হয়েছে, আবহবিকারগ্রস্ত তো হয়ে গেছে এবং পচন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই আবহবিকারগ্রস্ত জিনিসগুলোর পচন প্রক্রিয়া, ডিকম্পোজিশনও শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে সেনাইল বা একদম শেষ বৃদ্ধ বয়স্ক সময়কালে, যেটা সমান্তরাল, কিন্তু লেখার সময় তোমরা প্লিজ এই ইনিশিয়াল, জুমিনাইল, ভেরাইল আর সেনাইল শব্দটি একটু ব্যবহার করলে ভালো হয়। এখানে পচন প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, ত্বরান্বিত হয়ে গেছে। আর ফাইনাল স্টেজ, যেখানে পুরো মৃত্তিকা গঠন হয়ে গেছে। তার মানে মোহবিজ্ঞানী 5টা পর্যায়ে বিভক্ত করেছেন, যে কোন পর্যায়ে মৃত্তিকা গঠন আছে। প্রাথমিক পর্যায়, যেখানে আবহবিকারগ্রস্ত হয়নি জনকশিলা; জুভিনাইল পর্যায়, যেখানে আবহবিকার শুরু হয়েছে; ভেরাইল, যেখানে আবহবিকার তো হয়ে গেছে, পচনও শুরু হয়েছে; সেনাইল, যেখানে পচনও ত্বরান্বিত পুরো হয়ে গেছে; আর ফাইনাল, যেখানে সম্পূর্ণ মৃত্তিকার গঠন হয়ে গেছে। মৃত্তিকার গঠনের হারটা নির্ভর করে তোমার আবহাওয়ার উপরে আর জনকশিলার বৈশিষ্ট্য, ভূমিরূপ, এইগুলোর উপরে, তার মানে অন্যান্য নিয়ন্ত্রক যেগুলো আমরা আলোচনা করেছি অ্যাক্টিভ আর প্যাসিভের উপরে। যত বেশি উষ্ণতা, যত বেশি আর্দ্রতা, যত বেশি প্রবেশ্যতা, সচ্ছিদ্রতা আছে, যত চুনের পরিমাণ কম, যত সমভূমি বেশি, তার মানে জল নিকাশটা মাঝারি, তত কিন্তু বেশি হার হচ্ছে মৃত্তিকা গঠনের। আর মৃত্তিকার বয়স কিন্তু কত সময় সেটার উপর নির্ভর করে না, সেটা কোন পর্যায়ে আছে সেইটা হচ্ছে মৃত্তিকার বয়স। মৃত্তিকা গঠনের কোন পর্যায়ে আছে মৃত্তিকাটা, সেটাই হচ্ছে মৃত্তিকার বয়স। আর এইটা নির্ধারণ করে মৃত্তিকা বা সয়েল বডি, যেটাকে আমরা বলেছিলাম প্রথম লেকচারে একদম সোলাম, সয়েল বডিটা কি সোলাম, সেটা কত ম্যাচিউরিটি আছে সেটা তার উপরে নির্ভর করছে। ম্যাচুরিটি হচ্ছে কত পরিণত আছে মৃত্তিকাটা, কত পরিণত আছে সেটা নির্ভর করবে কত তোমার মৃত্তিকা গঠন প্রক্রিয়া সম্পূর্ণ ঘটে গেছে, কতখানি পরিপূর্ণ না, কতখানি কমপ্লিট হয়েছে।
এইবার ম্যাচিওর সয়েল কি তাহলে, আর ইম্যাচিওর সয়েল কি? ম্যাচিওর বা পরিণত মৃত্তিকা হচ্ছে যেখানে অনেক দৈর্ঘ্য সময়কাল ধরে মৃত্তিকা গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে বা কাজ করছে, সক্রিয় আছে। আর তাই জন্যে হরাইজন গুলোর পৃথকীকরণ খুব সুস্পষ্ট। সব হরাইজন গুলো আলাদা করে চিহ্নিত করা যাবে পরিণত মৃত্তিকাতে। মৃত্তিকা গঠন প্রক্রিয়া সম্পূর্ণ, তাই জন্য স্টেডি স্টেটে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তোমরা কিন্তু রিভারের সময় স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম পড়েছো, যখন চক্রগুলো পড়েছো, ক্ষয় চক্রগুলো, যে কি হচ্ছে যে প্রাথমিক খনিজগুলো আস্তে আস্তে কি হচ্ছে তোমার খণ্ড বিচূর্ণ হয়ে কাদাতে পরিণত হচ্ছে, আবার ওইগুলো তোমার আবহবিকারগ্রস্ত হচ্ছে, পচন হচ্ছে, মিশ্রিত হচ্ছে। এই যে ক্রমশ তোমার প্রক্রিয়াগুলো হচ্ছে বিভিন্ন, সেইগুলো কিন্তু পুরোটা ত্বরান্বিত হয়ে একটা ব্যালেন্সে, সামঞ্জস্যতে এসে গেছে। কতখানি কাদা আর কতখানি প্রাথমিক খনিজ, এগুলো কিন্তু একটা সামঞ্জস্যতে এসে স্টেডি স্টেটে এসে গেছে। আর তোমার আরেকটা কি বৈশিষ্ট্য, যে কাদার কিন্তু গভীরতার সাথে পরিমাণটা বৃদ্ধি পায়, কিন্তু সর্বোচ্চ পরিমাণটা কিন্তু মাঝারি গভীরতাতে থাকে, খুব বেশি গভীরতাতে আবার কাদার পরিমাণ কমতে থাকে। তার বিপরীতে যদি ইম্যাচিওর মানে যেগুলো একটু ইয়াঙ্গার সয়েল, তার মানে ওদের কি এখনো কিন্তু এই স্টেজগুলোর মধ্যে লাস্ট স্টেজ অব্দি পৌঁছয়নি, শুরুর স্টেজগুলোতে আছে। তার মানে এখনো পেডোজেনেসিস বা মৃত্তিকা গঠন প্রক্রিয়া সক্রিয় আছে, এখনো চলছে। মৃত্তিকার পরিলেখের প্রত্যেক স্তরগুলো আলাদা করে চিহ্নিত করা যায় না। খনিজগুলো এখনো তো ওই প্রাথমিক খনিজ থেকে কাদা এগুলো এখনো সৃষ্টি হচ্ছে। আর তাই জন্য কাদার পরিমাণ কিন্তু খুব বেশি গভীরতা অবধি কিন্তু নেই, গভীরতার সাথে কমে, কেন কি এখনো অত কাদার সৃষ্টি হয়নি। সময়ের সাথে সাথে কিন্তু একটা পরিণত মৃত্তিকার সৃষ্টি যেরম হচ্ছে, তো পরিণত মৃত্তিকাও কিন্তু পরে কিন্তু কোনো কারণের জন্য কিন্তু সেটা আবার কিন্তু ক্ষয়গ্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে কিন্তু ওটা কিন্তু নষ্ট বা ক্ষয়গ্রস্ত হয়ে যেতে পারে। এইটা আবার কিন্তু তোমার যেইগুলো তোমার ক্ষয়গ্রস্ত মৃত্তিকা, জৈবিক মৃত্তিকা যেরকম পরিণত হয়েছে, সেটা আবার আবার পরিণত মৃত্তিকা আবার ক্ষয়গ্রস্ত হয়ে কিন্তু আবার পুনরায় কিন্তু মৃত্তিকা গঠন শুরু হতে পারে। তার মানে এটা কোনো স্ট্যাটিক নয়, একটা ডাইনামিক, একটা স্থিতিশীল নয়, গতিশীল একটা প্রক্রিয়া মৃত্তিকা গঠনটা। এই যেটা বললাম যে তোমার সোলাম গঠন বা পরিণত মৃত্তিকা গঠন হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম নয় যে কিছু আর ঘটতে পারে না, কোনো কারণে আবার এইগুলো ক্ষয়গ্রস্ত হয়ে অন্য জায়গায় চলে গেল, ট্রান্সপোর্টেড প্যারেন্ট মেটেরিয়াল হয়ে গেল। তাহলে ওখানে কিন্তু যা মৃত্তিকা ছিল সেটা বারিড হয়ে গিয়ে তার উপরে নতুন করে এই যে ট্রান্সপোর্টেড প্যারেন্ট মেটেরিয়াল, সেটা নতুন চক্র শুরু করলো মৃত্তিকা গঠনের। তো এটা একটা গতিময় ধারণা। জন্য তোমাদের অনেকবার প্রশ্ন আসে, সয়েল অ্যাজ এ ডাইনামিক বডি এক্সপ্লেন, মৃত্তিকাটা কেন একটা গতিময় একটা বস্তু? মৃত্তিকাটা গতিময় অনেক কারণে। প্রথমত এটা গঠন হতেই অনেক সময় লাগে, দ্বিতীয়ত গঠন হয়ে যাওয়ার পরেও তখন কিন্তু স্থিতিশীল নয়, যেটা আগে বললাম, যৌগ যেটা ইম্যাচিওর হচ্ছে সেটা পরিণত হবে, পরিণত হয়ে যাওয়ার পরেও ওটা কিন্তু আবার ক্ষয়গ্রস্ত হয়ে যেতে পারে, আবার নতুন মৃত্তিকা গঠন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে, অন্য জায়গায় যদি ক্ষয় হয়ে তোমার পরিবহন হয়ে যায়। তো এটা তো স্থিতিশীল নয়, মৃত্তিকা গঠন প্রক্রিয়াটাও সবসময় কিন্তু ত্বরান্বিত হচ্ছে। কেন কি সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো তো কাজ করতে কোনো জায়গায় বন্ধ করে দিচ্ছে না। আবহাওয়া, তোমার জলবায়ু সবকিছু কিন্তু কাজ সবসময় করতেই থাকছে সক্রিয়ভাবে। তাই জন্য মৃত্তিকা গঠন প্রক্রিয়া যেহেতু সবসময় সক্রিয় হচ্ছে, মৃত্তিকার মধ্যে যে ভৌত, রাসায়নিক আর জৈবিক প্রক্রিয়াগুলো হচ্ছে সেইগুলো সবসময় ত্বরান্বিত হতে থাকছে। আর সেইগুলো ত্বরান্বিত হতে থাকছে, তাহলে মৃত্তিকার যে বৈশিষ্ট্য সেটাও যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়া বা উদ্ভিদ বা ভূমিরূপ, সেটার সাথে মৃত্তিকাও বৈশিষ্ট্যগুলোও কি পরিবর্তন হচ্ছে, হরাইজন গুলোও পরিণত হতে থাকছে, তো প্রোফাইল গুলোও চেঞ্জ হতে থাকছে। মৃত্তিকাতে কত খনিজ আছে, কত আর্দ্রতা আছে, কত বাতানময় আছে, জৈব পদার্থ আছে, সেটাও ক্রমশ পরিণত হতে থাকছে। মূল কথা এটা একটা স্থিতিশীল পরিস্থিতি কোনোটাই নয়। না মৃত্তিকা গঠনে
নিয়ন্ত্রকগুলো স্থিতিশীল, না তার ফলে যে প্রক্রিয়াগুলো ত্বরান্বিত হচ্ছে সেইগুলো স্থিতিশীল, আর সেইগুলো স্থিতিশীল না হলে মৃত্তিকার যে পরিলেখ আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেইগুলোও তো অ্যাডাপ্ট করবে, সেইগুলোও তো ওই যা পরিবর্তনগুলো হচ্ছে সেই অনুরূপ ওইগুলোও তো তোমার অ্যাডাপ্ট করে পরিবর্তন ঘটবে। তো আর কি কি উপাদান আছে সেইগুলো কত আছে সেটা কিন্তু পরিণত হবে, কিছু নতুন উপাদান আসবে, কিছু উপাদান আর থাকবে না, কোন উপাদান কিন্তু ওখান থেকেই পুরো বেরিয়ে গেল, যেরকম বললাম ট্রান্সপোর্ট হয়ে অন্য জায়গায় চলে গেল, বা কিছু উপাদান ওখানে কিন্তু আরো এসে জুড়ে গেল, আরো সঞ্চয় হয়ে গেল অন্য জায়গা থেকে, বা হয়তো ওই একই জায়গায় তোমার কি বিভিন্ন পরিলেখগুলোর মিশ্রণ হচ্ছে, যেটা তোমার পরিলেখের হরাইজন উপরের হরাইজনে ছিল সেটা নিচের হরাইজনে চলে গেল। তো একই মৃত্তিকাতে একই স্থানে কিন্তু তোমার জায়গাটা স্থানান্তরিত হতে পারে বিভিন্ন খনিজের বা জৈব পদার্থের। আবার উপাদানগুলো যেহেতু রাসায়নিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়াগুলো ত্বরান্বিত হতে থাকছে, তোমার যে উপাদানগুলো খনিজগুলো আছে সেইগুলো তো রূপান্তরিত হতে পারে। কোন সময়ে তোমার জল নিকাশটা ভালো তখন তোমার জারণ হলো, জল নিকাশ ভালো না থাকলে জলমগ্ন থাকলে বিজারণ ঘটলো। তো সেইভাবে তো তোমার মৃত্তিকার যে খনিজগুলো আছে সেইগুলো তো নিজের প্রকৃতি পরিবর্তন করতে থাকে। তো মৃত্তিকাটা তাই জন্যে ডাইনামিক শুধু নয় যে এটা সয়েল জেনেসিস বা পেডোজেনেসিসে অনেক সময় লাগে, এই জন্যেও ডাইনামিক কেন কি মৃত্তিকা গঠন নিয়ন্ত্রকগুলো পরিবর্তনশীল, প্রক্রিয়াগুলো তার ফলে পরিবর্তনশীল, আর তার ফলে পরিলেখের বৈশিষ্ট্য উপাদানগুলো কিন্তু পরিবর্তনশীল। আর এগুলো এভাবে ব্যাখ্যা করে উত্তরটা তোমাদের লিখতে হবে সয়েল অ্যাজ এ ডাইনামিক বডি কেন। তো এখানে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তোমাদের সয়েল কাঠিনার উপরে আলাদা ছোট প্রশ্ন আসতে পারে, বাড়ির সয়েল কি, ম্যাচিওর সয়েল কি, ইম্যাচিওর সয়েল কি, এক্টোডাইনামোমরফিক কি, এন্ডোডাইনামোমরফিক কি, দুটোর পার্থক্য কি। এই একটা টপিক কিন্তু অসংখ্য প্রশ্ন, এলুভিয়েশন কি, ইলুভিয়েশন কি, অনেক প্রশ্ন আসতে পারে। কৈশিক প্রক্রিয়া কি, ধৌত প্রক্রিয়াকরণ, লিচিং, কৈশিক প্রক্রিয়া, ক্যাপিলারি অ্যাকশন। আবার বড় প্রশ্নের মধ্যে শুধু অ্যাক্টিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস আলাদা করে আসতে পারে, শুধু প্যাসিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস আলাদা করে আসতে পারে, একটা যৌথ অ্যাক্টিভ প্যাসিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস নিয়ে প্রশ্ন আসতে পারে বড়, বা তোমার 4 নম্বরে অ্যাক্টিভ আসতে, সরি 5 নম্বরে অ্যাক্টিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস, বা 5 নম্বরে প্যাসিভ, বা কোনো একটা সয়েল ফর্মিং ফ্যাক্টর তোমার 5 নম্বরের জন্য আসতে পারে, যেরকম শুধু ভূমিরূপ বা শুধু সময় বা সয়েল এজ আ ডাইনামিক বডি, এরকম ছোট ছোট প্রশ্ন। তো এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, তোমরা টপিকটা ভালো করে পড়ো, স্টাডি মেটেরিয়ালটা অলরেডি পাঠিয়েছি তোমাদের। আমি এই টপিকের উপরে নেক্সট ক্লাসে তোমাদের একটা সয়েল ফর্মিং প্রসেসের উপরে তোমাদের একটা দেবো, কারণ কি অনেকগুলো প্রসেস তোমরা অলরেডি করে নিয়েছো, এলুভিয়েশন, ইলুভিয়েশন, আরো বিভিন্ন যে মৃত্তিকা গঠন প্রক্রিয়া আছে ওইগুলো আমরা একটু আলোচনা করে তারপরে আমরা কিন্তু একটা টেস্ট নেব, যেরকম আগে নিয়েছিলাম একটা, তোমাদের টেস্টটা নেওয়া হয়নি, সেকেন্ড সেমে নিয়েছিলাম, এই মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক যে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আর মৃত্তিকা গঠন প্রক্রিয়া, এই 3টে টপিক মিলিয়ে একটা নেক্সট উইকে টেস্ট নেব। ঠিক আছে, ওই ছোট্ট 20 নম্বরের টেস্ট হবে, জাস্ট তোমাদের ওই 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বা মাল্টিপল চয়েস, তো তাই জন্য পড়াশোনাটা একটু করো যাদের পক্ষে সম্ভব আছে। ঠিক আছে, কোনো অসুবিধে হলে ফোন করে জিজ্ঞেস করতে পারো, বা ওই লিখে জিজ্ঞেস করতে পারো ওখানে। থ্যাংক ইউ।